শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছি আমি দীপ্তি চৌধুরী। সম্পাদক পরিষদ গত 14 সেপ্টেম্বর এক বিবৃতিতে সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতির লঙ্ঘন বলে অভিহিত করে এভাবে ঢালাও মামলা দেওয়ার প্রবণতা আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে মতামত প্রদান করেছেন। বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পৃথক এক বিবৃতিতে একই বক্তব্য প্রদান করেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা। প্রিয় দর্শক, এ বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় বড়ুয়া, তিনি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যারিস্টার অ্যাট ল। আপনাকে স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক জনাব মোস্তফা মামুন, স্বাগতম আপনাকেও। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলার কিছু বিবরণ উল্লেখ করছি। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর, লুটপাট ও নিহতের ঘটনায় 18 সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া এক জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সাথে চট্টগ্রামের 28 সাংবাদিক সহ মোট 109 জনের বিরুদ্ধে অপহরণ চেষ্টা, আক্রমণ এবং শিক্ষার্থীদের প্রতিবাদ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের দায়ে মামলা করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় অন্যান্যরা সহ 7 সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত 5ই আগস্ট ঢাকার শ্যামলীতে একাদশ শ্রেণীর ছাত্র রিহান হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 27 সাংবাদিক সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন রিহানের বাবা। গত 4 সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 18 সাংবাদিক সহ 115 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। জনাব মোস্তফা মামুন, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে সম্পাদকদের যে পরিষদ রয়েছে তারা একটি বিবৃতি দিয়েছেন সাংবাদিকদের বিরুদ্ধে এই ঢালাও মামলার, সেই বিবৃতি নিয়ে আমাদের কিছু বলবেন। এটা আমরা সম্পাদক পরিষদ আসলে আমরা দুইটা বিবৃতি দিয়েছি। প্রথম যখন একবার একটা বিবৃতি দিয়েছি যে এরকম হয়রানি, দ্বিতীয়টা আমরা দিয়েছি যে এটা যে এরকম ঢালাও মামলা যে পরিবেশ তৈরি করা হচ্ছে সেটা আসলে সাংবাদিকদের মানে স্বাধীন সাংবাদিকতার পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। যে পরিবেশটা তৈরি হচ্ছে যে সাংবাদিকদের মধ্যে অ্যাবাভ 50 আসলে হত্যা মামলা হয়েছে। তো সাংবাদিকদের তো মামলা হইতেই পারে, সাংবাদিকরা দেশের নাগরিক, নানা রকম মামলা হতে পারে, মানহানি মামলা হতে পারে এবং অতীতে হয়। তো আমাদের যে প্রশ্নটা সম্পাদক পরিষদ যেটা আমরা মনে করছি বা সাংবাদিকতার জায়গা থেকে, সেটা হচ্ছে হত্যা মামলা। এবং হত্যা মামলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেক আসামির মধ্যে কয়েকজন সাংবাদিকের নাম আসলে একটানা সিরিয়ালি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং দেখেন সাংবাদিকদের বিষয়টা কি, সাংবাদিকরা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত যদি কোনো সাংবাদিক হয়ে থাকে সরাসরি হত্যাকাণ্ডে, তাহলে তো আর সে সাংবাদিকই না। যদি কেউ সরাসরি কাউকে গুলি করে মানে অ্যাটলিস্ট একদম ক্রিমিনাল অফেন্স হবে। আমাদের পয়েন্টটা হচ্ছে যে সে যদি ক্রিমিনাল অফেন্স করে থাকে তাহলে যে অফেন্সটা করেছে তার ভিত্তিতে তার মামলা হচ্ছে। হ্যাঁ, অনেকের বিরুদ্ধে যে মিথ্যা সংবাদ প্রচার, সেটা কিন্তু আরেক ধরনের মামলা। তো সুনির্দিষ্টভাবে মানে আমাদের পয়েন্টটা হচ্ছে ঢালাও মামলায় অন্তর্ভুক্ত না করে সাংবাদিকরা যে অপরাধটুকু করেছেন সুনির্দিষ্ট সেই অপরাধটুকু, যেটা আসলে বাংলাদেশের সব নাগরিকের দাবি। কোনো নাগরিকই তো ঢালাও মামলা, অজ্ঞাতনামা আসামির তালিকায় ঢুকতে চায় না। সবাই তো চায় যে ন্যায় বিচার চায়। ন্যায় বিচারের একটা পার্ট কি, সে যে দোষটা করেছে সেইটা আর মামলা হোক, সে তখন ডিফেন্ড করতে পারবে। কিন্তু আপনার নামে যদি জেরার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই বলে আপনি মনে করছেন, বা তার প্রাথমিকভাবে সেটা মনে হচ্ছে না, প্রাথমিক মনে হচ্ছে, যেমন আমরা অনেক সাংবাদিককে জানি তারা ওই সময়টাতে আসলে ওই জায়গার আশেপাশে থাকার কথা না, তারা পেশাগত কাজে ছিলেন, হয়ে থাকতে পারে পেশাগত কাজে আমাদের সাংবাদিকদের অনেকে হয়তো তাদের সাংবাদিক জায়গা লঙ্ঘন করেছেন। দ্যাট ইজ ট্রু। এবং এই প্রশ্ন আজকে যে সাংবাদিকরা এসছে এটা আমাদের স্বীকার করতেই হবে। এই জায়গায় যে এসছে হয়তো এখানে ওভারঅ্যাক্ট হচ্ছে, ডেফিনেটলি ঢালাও মামলা হচ্ছে, অনেকে নাম ঢুকে দেওয়া হচ্ছে, অনেকে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছেন কিনা, পূর্বশত্রুতা, সেই পয়েন্ট আসছে সাংবাদিকের ক্ষেত্রেও। কিন্তু যে জায়গাটা আছে আমাদের সাংবাদিকদের অনেকগুলো জায়গায় আসলে আমরা পেশাগত সততা দেখাই নাই। শুধু এই পার্টিকুলার ইস্যুতে না, আমরা অনেক বছর ধরেই আসলে সেটা করছিলাম না। এবং সেটা না করার ফলে যেটা হচ্ছে আমাদের যে পারসেপশন তৈরি হয়েছিল, এই পারসেপশনও কিন্তু আসলে অনেক ক্ষেত্রে ভূমিকা রেখেছে। পারসেপশনটা কীরকম হয়েছে যে মানুষের কাছে মনে হয়েছে সাংবাদিকরা আসলে সঠিক জায়গায় নাই, এবং এই কারণে এই সুযোগটা অনেকে নিয়েছে। ফলে মামলা দিলে কিন্তু ওই যে পারসেপশনের জায়গায় ওই পারসেপশন দিয়েই সে সাংবাদিককে আসলে অভিযুক্ত করার প্রয়াস পেয়েছে। এবং হত্যা মামলা মানুষের কাছে মনে হচ্ছে, কারণ যেহেতু মানুষ এই পার্টিকুলারলি আমাদের গণঅভ্যুত্থান এবং বিপ্লবের সময়টাতে যেহেতু মানুষ এগ্রিভড হয়েছে, মানুষ সংক্ষুব্ধ হয়েছে, এবং তখন কোনো মিডিয়ার জায়গায়, তারপরে যদি আমরা আরেকটু ডিটেলে যাই, আমাদের যে সংবাদ সম্মেলনগুলো হতো ট্রুলি
দেখেন আমরা খুবই আনফর্চুনেট পার্ট যে আমাদের মানে সাবেক প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন হতো সেখানে আমাদের সাংবাদিকদের আসলে কিছু প্রশ্ন কিছু ধরন তাদের মনে হতো না এটা সংবাদ সম্মেলন, মনে হতো যে এটা স্তুতিকথা গাওয়ার জন্য অনেকে এসছেন এবং তারা অনেকে সিনিয়র সাংবাদিক হওয়ার কারণে আমরা যারা সাংবাদিকতা করি তারা কিন্তু অনেকে কি বলা যায় সাংবাদিক একটা সংবাদ সম্মেলন হতো সাংবাদিক একটু করে নিচে নামতেন সাধারণ মানুষের কাছে, কিন্তু ওইখানে আপনি খেয়াল করবেন ওইখানে কিন্তু অনেক সাংবাদিক তরুণ সাংবাদিক তারা কিন্তু অনেক প্রশ্ন করতেন যে প্রশ্নগুলো সঠিক সাংবাদিকতার রীতি অনুযায়ী করা প্রশ্ন। চমৎকার একটি পয়েন্ট আপনি উল্লেখ করেছেন, আসলে আমি জনাব জ্যোতির্ময় বড়ুয়ার কাছে এটি নিয়ে আসতে চাচ্ছি যে জনরোষ যে রয়েছে একটা সাংবাদিকদের প্রতি এই গুটি কয়েক সাংবাদিকদের জন্য সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে প্রশ্নটা আসলে এই জায়গায় অনেকেই বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে সাংবাদিকদের প্রতি যে জনরোষ রয়েছে সেটার একটা প্রতিফলন এই মামলাগুলোতে ঘটছে, কিন্তু জনরোষের প্রতিফলন একটা মামলায় ঘটানো কিংবা এরকম ঢালাও মামলা দেওয়া কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন আপনি? এই যুক্তির প্রশ্ন মানে যদি আমি উত্তর দিই, যুক্তি খুঁজতে যাওয়ার চাইতে আপনার প্রথমে আইনজীবী হিসেবে আমি দেখবো যে আইনগত সুযোগ আছে কিনা। আপনি জনরোষ কিংবা আপনার পাবলিক সেন্টিমেন্টের কথা যেটা বলছেন সেটা হচ্ছে একটি ধারণাগত প্রশ্ন, কিন্তু আইন বিচার এগুলো তো হচ্ছে স্পেসিফিক অ্যাক্টের উপরে ভিত্তি করে। ওনারা যে অ্যাক্টগুলো করেছেন ধরেন স্তুতি স্থাপকতা এগুলো যুগে যুগে কালে কালে ছিল, স্থাপকরা রাজা মহারাজারাও হচ্ছে টাকা পয়সা দিয়ে স্থাপক পুষতেন। এখন আমাদের মহারাজা মহারানীদের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু স্থাপকের দল কিন্তু থাকে। সেটা ফৌজদারি অপরাধ কিনা? আপনি উস্কানিকেও অনেক জায়গাতে ইনস্টিগেশন অফেন্স হিসেবে রাখা হয়েছে উস্কানিকে, কিন্তু এটা আসলে উস্কানির পর্যায়েও পড়বে কিনা। এখন সংবাদ সম্মেলন যেটা মোস্তফা ভাই যেগুলো বললেন যে সংবাদ সম্মেলনে এটা আরেকজন সিনিয়র সাংবাদিক মাসকাওয়াত হাসান উনি খুব চমৎকার একটা টার্ম বের করেছিলেন যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি। তো অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি তো পরিণত হয়েছিল, কিন্তু সেটা ফৌজদারি অপরাধ কিনা সেই জন্য কাউকে মামলাতে ঢোকানো যাবে না। এখন ধরেন যারা ওই প্রশংসা করতে যেতেন তাদের অনেককেই ব্যক্তিগতভাবে ধরেন আমি খুবই অপছন্দ করি, তার মানে কি এই যে তার বিরুদ্ধে আমি হত্যা মামলাতে তাকে ইমপ্লিকেট করব? ডেফিনেটলি নট। তাহলে কি হচ্ছে এখানে? আওয়ামী লীগের আমলে যেটা সবচাইতে চর্চিত বিষয় ছিল এবং খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে যে প্রতিবাদটা আমরা সবসময় করেছি সেটা হচ্ছে এই আইনি কাঠামোটাকে হচ্ছে বেআইনি কাজের জন্য ব্যবহার। এরকমের একটি পরিবর্তিত পরিস্থিতিতে এই ফৌজদারি আইনগুলোকে কিন্তু এখনো একটা অন্যায়ের জন্য একটা বেআইনি কারণেই কিন্তু ব্যবহার করা হচ্ছে। যে ব্যক্তিগুলো যাদের হচ্ছে রাজনৈতিক পরিচয় ছিল কিংবা বিগত সরকারের স্থাপক ছিলেন তাদের হয়তো অন্য অনেক রকমের অপরাধ থাকতে পারে, তারা হয়তো এই স্থাপকতার সুযোগ নিয়ে ব্যক্তিগতভাবে অনেকভাবে লাভবান হয়েছেন, অনেকে প্লট বাগিয়েছেন, অনেকে ফ্ল্যাট বাগিয়েছেন, অনেক রকমের আর্থিক দুর্নীতি থাকতে পারে তাদের বিরুদ্ধে, সেগুলো নিয়ে আলাদাভাবে মামলা হতে পারে। কিন্তু এই শিক্ষার্থী হত্যার এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মামলায় আসলে সে ফাইন্যান্সিয়াল ক্রাইমের জন্য অনেকগুলো আইনই আছে। ফাইন্যান্সিয়াল ক্রাইমের জন্য আপনি মানি লন্ডারিংয়ের জন্য আসতে পারেন। মানি লন্ডারিং মানে যে শুধু বিদেশে টাকা পাচার করা তা না, অবৈধভাবে অর্থ আহরণ করে সেই অর্থটাকে ব্যবহার করাটাও কিন্তু মানি লন্ডারিং এর সংজ্ঞার মধ্যে পড়ে। এই যে সাংবাদিকতার যে এথিক্যাল জায়গা থেকে সরে যাওয়া, যেমন সঠিক প্রশ্নটি না করা কিংবা সত্য ঘটনাটি লুকিয়ে অন্য কোনো কিছুকে প্রায়োরিটি দেওয়া, সেটাও কি একটা আইনি? না, সেইটা তো আসলে আপনার এথিক্সের ভায়োলেশন যদি হয় সেটা জন্য আপনাদের মোরালিটির প্রশ্ন, সেটা তো আপনাদের প্রেস কাউন্সিল আছে, সেখানে যাবেন প্রয়োজন হলে। সেটা তো ফৌজদারি আইনে তার বিরুদ্ধে মামলা করার তো কিছু নাই, ওই রকমের কোনো ইনগ্রিডিয়েন্টস নাই। আপনি দেখবেন যে ফৌজদারি আইনের কথা বারবার যখন বলছি কয়েকটা জিনিস সেখানে খুব স্পেসিফিক হতে হয়। সেটা হচ্ছে যে কে অপরাধ করলেন, কখন, কোথায়, কিভাবে, টাইম, প্লেস এন্ড ম্যানার। অর্থাৎ এই টাইম, প্লেস এন্ড ম্যানারগুলোকে স্পেসিফিক্যালি আপনাকে বলতে হবে। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এই সময়ে এইভাবে এই ব্যক্তি এই অপরাধটা করেছেন
এখন সেই অপরাধের বর্ণনা যদি আইনের মধ্যে দেয়া না থাকে আপনি তো বানাতে পারবেন না, নিজের থেকে তো আইন বানানো যায় না। ট্রু ট্রু। জনাব মোস্তফা মামুন, আপনার কাছে জানতে চাই যে গত সরকারের আমলে নানা সময়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য তাদেরকে মামলায় জড়ানো হয়েছে, সেটা সাইবার আইনে হোক কিংবা অন্য ফৌজদারি আইনে হোক। সেই জায়গা থেকে একটি রিপোর্ট আপনাকে যদি বলি, গত 30 এপ্রিল প্রকাশিত সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের একটি প্রতিবেদন বলছে 2019 থেকে 2023 পর্যন্ত এই 5 বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে 451 জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এসব মামলায় গ্রেফতার হয়েছেন 97 জন সাংবাদিক। এবং আমরা দেখেছি যে পুরো পৃথিবীতে আসলে এটি নিয়ে কনসার্ন প্রকাশ করেছেন বিভিন্ন জায়গায়। এখন যে মামলাগুলো হচ্ছে সেগুলোকে ওই মামলা থেকে আলাদা কিছু? না, এ করতে তো দাদা যেটা বললেন মানে একভাবে তো আলাদা না। প্রথম যে জায়গাটা একটু স্পেসিফিক হওয়া উচিত যে সাংবাদিক মানে কি, ধরেন যে সাংবাদিক তো মত প্রকাশ করবে এবং সেই মত কখনো এটার পক্ষে যাবে বিপক্ষে যাবে। এখন সেই মত প্রকাশের জায়গাটা প্রথম হচ্ছে গত সরকারের আমলে যদি আমরা দেখি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভয় ছিল এবং শুধু মামলা না, আরও অনেক রকম ভয় ছিল আসলে, সেটা হিডেন ভয়। মানে ধরেন সরকারি দলের বা সরকারি প্রতিষ্ঠানের লোকজন, ক্ষমতাবান মন্ত্রী সচিব, আরও অন্য সংস্থা, আমরা আসলে অনেক ফোন পেতাম, অনেক কিছু আমরা করার আগে চিন্তা করতাম, করার পর আমরা তটস্থ থাকতাম, করার পর আমাদের অনেক কনসিকুয়েন্স ফেস করতে হয়েছে, অনেক জায়গায় যেতে হতো, জবাবদিহি করতে হতো। এগুলো কিন্তু অনেকগুলো বিষয় ছিল। তো ফলে আমরা পরিবর্তিত পরিস্থিতি আসলে আমরা যেটা ভাবি, আমরা যেটা স্বপ্ন দেখি যে সেই জায়গাগুলো থাকবে না, এবং সত্যি বললে ইন্টারেস্টিং সেই জায়গাগুলো অনেকগুলো কিন্তু এখন নাই। কেউ যে আপনাকে ডিকটেট করছে ওটা নাই, কিন্তু পরিবেশটা যেটা হচ্ছে স্পেশালি এই মামলাগুলোর ক্ষেত্রে দেখেন সাংবাদিকের জায়গা কি, যে সে যদি তার সাংবাদিকতা, যেমন আমাদের কিন্তু সিনিয়র সাংবাদিক সেদিন আমাদের রাষ্ট্রের একজন উপদেষ্টা বা টপ লেভেলের একজন লোকের সঙ্গে আলোচনায় বলছিলেন যে মোসাহেবি করা কিন্তু এক ধরনের রাইট, সেটা করতে পারে। তার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে দাদা খুব ভালো, এবং আমি তার প্রশংসা করলাম এবং আমি প্রশংসা করে একটা লেখা লিখলাম। এখন পরে প্রমাণিত আসলে উন্নত ভালো না, তাহলে ওই লেখার জন্য কি আমাকে করা যাবে? আমি তো একটা সার্টেন জিনিস নিয়ে করতেই পারি। হ্যাঁ, হতে পারে প্রথম হচ্ছে মোরালিটি, আমার সাংবাদিক এথিক্স, সেটা ভায়োলেশনের জন্য ডেফিনেটলি অন্য জায়গা আছে। ইভেন স্থাপকতা যারা করেছেন, আমরা যদি ধরে নেই, তারা দাদা যে বললেন যে তারা হয়তো অন্য কিছু অ্যাচিভ করেছেন, এমনি তুমি তো করেননি নিশ্চয়ই, সাংবাদিক জায়গা করেনি। সাংবাদিক জায়গা থেকে এটা করার কথা না। সাধারণত অ্যান্টি স্টাবলিশমেন্ট সাধারণত এই যে মানুষ যে আমাদের সংবাদ সম্মেলনগুলো বিরক্ত হতো, এর অনেকগুলো জায়গায় হয়তো প্রশ্নগুলো উনি হয়তো মনে করেন যে ওই সরকার ভালো করছিল, ওই সরকার এই কাজটা ভালো করেছে, সেটা তুমি প্রকাশ করতেই পারেন। কিন্তু যে প্রবলেমটা হচ্ছিল যে সাধারণত মানুষ মনে করে যে সাংবাদিকরা অ্যান্টি এস্টাবলিশমেন্ট হবে, কারণ এস্টাবলিশমেন্ট দ্বারা মানুষ, আমাদের দেশের প্রান্তিক মানুষ নানাভাবে নিপীড়িত হয়। এবং আসলে কিন্তু এক অর্থে দেখলে তাই, যে ধরেন আপনি 10টা ভালো কাজ করেছেন, এটার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আরেকটা ভালো কাজ আপনি করেননি, যেটা আপনার করা উচিত, কারণ আমরা ধরেই নেব যে আপনি ভালো কাজ করবেন। সো যে ফল্টগুলো হয়, সাংবাদিকরা কিন্তু যে ঘটনাটা ঘটেছে, রাস্তায় গাড়ি চলছে কোনো খবর না, অ্যাক্সিডেন্ট হলে খবর, আমি কি লিখবো যে রোজ গাড়ি চলছে? আমাদের যেটা হচ্ছিল যে গাড়ি যে চলছে এটাকে অনেকে খবর বানিয়ে প্রশংসা করা শুরু করেছিলেন, ফলে জিনিসটা অন্য জায়গায় গিয়েছিল। এবং সুনির্দিষ্ট এই ঢালাও মামলাগুলোর প্রবলেম কি জানেন, মানে যে সমস্যাটা হবে, যেহেতু ঢালাও মামলার ফলে এখন পারসেপশনটা কী হচ্ছে, পারসেপশনটা হচ্ছে যেমন জনরোষ সাংবাদিকের পারসেপশন আছে, এই হত্যা মামলার ফলে মনে হচ্ছে আরে এই তো মামলা দিয়েছে। এই পারসেপশনের কারণে আপনি দেখবেন যে পরে কিন্তু এই মামলাগুলো আসলে খুব বেশি মানে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না, আচ্ছা টিকবে না। তার ফলে কী হবে, সত্যিকারের যে দোষ ছিল, কেউ যে এটা করে তারা সুবিধা নিয়েছেন, তারা অন্যায় সুবিধা নিয়েছে, সাংবাদিকতা ব্যবহার করে কিন্তু অন্যায় সুবিধা নিয়েছেন। সেটা শুধু গত আমলে না, সব আমলেই নেন। গত আমলে ব্যাপক ব্যবহার হয়েছে, যেহেতু 15 বছর ছিল, বড় হয়েছে। ফলে সেই অপরাধগুলোর জন্য সুনির্দিষ্ট যে সে এই করেছে, কেউ প্লট নিয়েছেন, কেউ এই করেছেন, সেগুলো নেওয়ার ক্ষেত্রে তার অফিস ব্যবহার করেছেন, এরকম কিন্তু আছে। সেইগুলো করলে কিন্তু আপনি প্রথম কথা দুইটা যে দৃষ্টান্তও হবে, সাংবাদিকরাও আসলে আক্রান্ত ফিল করবেন না। যেমন কীরকম, যে ধরেন একজন সাংবাদিক সে সৎভাবে সাংবাদিকতা করে, সে প্লট নেয়নি, ফ্ল্যাট নেয়নি, বহু লোক আছে এরকম, বহু সাংবাদিক আছে কিন্তু সাফার করেছে, ঠিক আছে, সে কিন্তু কিছু পায়নি। তো যখন আপনার বিরুদ্ধে মামলা হবে যে একজন ফ্ল্যাট নেওয়ার জন্য বা 5 কোটি 50 কোটি টাকার জন্য বানিয়েছেন, সে কিন্তু তো তাতে আনসেফ ফিল করবে না, সে বলবে আমি তো এটা করি নাই। কিন্তু যখন ঢালাও মামলা দেখবে, তখন যে কোনো লোক ভাববে আরে কালকে তো আমার নামে অমুকের সঙ্গে আমার একটা শত্রুতা ছিল, বা অমুক জায়গায় আমার নামটা ঢুকিয়ে দিতে পারে, বা কোনো একদিন আমি এই করেছিলাম। ফলে কি তার ওই যে সাংবাদিকতা তখন আক্রান্ত হবে। এবং আমরা সম্পাদক পরিষদের জায়গা থেকে কিন্তু আমরা এটা বলেছি, ইভেন আমাদের সঙ্গে যখন প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে তখনও আমাদের সিনিয়র সাংবাদিকরা খুব স্পষ্টভাবে বলেছেন, এবং আমাদের সভাপতি মাহফুজ আনাম স্পষ্টভাবে টেলিভিশন সব জায়গায় বলেছেন। যদিও দেখেন এটাও ইন্টারেস্টিং, আমি মনে করি আমরা সাংবাদিকদের একটা জায়গা দেখি, এই জায়গায় দেখি না। এই মাহফুজ আনাম সাহেব কিন্তু গত সরকারের আমলে সবচেয়ে বেশি নিগৃহীতদের একজন, এবং শুধু তাই না, যে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাদের অনেকেই কিন্তু তার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছেন, কথা বলেছেন মিডিয়ায়, তাকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করেছেন। কিন্তু দেখেন হি ইজ দ্য ম্যান
যিনি প্রথমে কিন্তু খুব জোরালো কণ্ঠে বলেছেন যে মামলা হইতে হবে সাংবাদিকরা, কিন্তু সাংবাদিকের ক্ষেত্রে সুনির্দিষ্ট হতে হবে। উনি ইভেন এই কথাটাও আমরা বলেছি আমাদের ইয়াতে যে সাংবাদিকরা কি হয় যে আমরা যখন আমাদের সঙ্গে তথ্য উপদেষ্টার কথা হচ্ছে, আমরা প্রবলেমটা আমরা রেজ করেছি, তো উনি অবশ্য আমাদের বলেছেন যে ওনারা একটা দেখবেন এবং সব মামলার বিষয়ে তাদের বক্তব্য হচ্ছে প্রাথমিকভাবে একটা দেখা হবে। এবং সম্পাদক পরিষদ থেকে তো আপনারা বলেছেন যে যথাযথ সংশ্লিষ্ট না পেলে যাতে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আমি একটু জ্যোতির্ময় বড়ুয়া আপনার কাছে এখানে জানতে চাচ্ছি যে এই তদন্তের ব্যাপারটি, যে মামলায় হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি রয়েছেন, সাথে আরও 200-300 জন রয়েছেন, ওইখানে হয়তো 20 জন সাংবাদিকও রয়েছেন, তাদের বেলায় কি আলাদা করে তদন্ত সম্ভব কিনা? যদি না হয় সেক্ষেত্রে এত দীর্ঘ সূত্রতা কি মানে তাদের জন্য কতটা জাস্টিফাইড আমরা এটাকে করতে পারি? এটা আসলে কোনো প্রক্রিয়াতেই আলাদা করে তদন্ত করার কোনো সুযোগ নেই। আমরা দীর্ঘদিন ধরে এই কথাগুলো বলছি যে আপনি যখন অনেকগুলো নাম একসাথে দিয়ে দিচ্ছেন তদন্তকারী কর্মকর্তার জন্য, এটা সিরিয়াসলি একটা বার্ডেনস অফ জব। কারণ আমাদের এমনিতেই রিসোর্সেসের যে অবস্থা ছিল সেটা মানে হাফের চেয়েও কমের মধ্যে চলে আসছে। নতুন কোনো রিক্রুটমেন্ট কিন্তু সে অর্থেও কিন্তু আমাদের পুলিশ প্রশাসনের মধ্যেও নেই। তদন্ত ব্যাপারটা একটা জটিল প্রক্রিয়া। আমরা যখন নিম্ন আদালতের প্রসেসগুলো দেখি সেখানে তদন্ত প্রক্রিয়ার ত্রুটির কারণেই কিন্তু অনেকগুলো মামলা উচ্চ আদালতে গিয়ে আর টেকে না। এখন কথা হচ্ছে দুটো বিষয় এখানে খুব পরিষ্কার করে বোঝা দরকার। একটা হচ্ছে আমরা যে শিক্ষার্থী হত্যা হয়েছে সেই শিক্ষার্থী হত্যার বিচার কিন্তু চাই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে নিরপরাধ কোনো ব্যক্তি যেন এখানে হয়রানির শিকার না হন, যাতে তিনি ভুলভাবে যেন কেউ শাস্তি না পান। তাহলে যে দ্বিতীয় যে প্রশ্নটা, যে নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি হওয়া কিংবা তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়ার ব্যাপারটা যেন না ঘটে, সেটা করতে গেলে তো একটা এক্সটেন্সিভ তো ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। সেই ইনভেস্টিগেশনটা করতে গেলে তার যে রিসোর্সেস, তার যে সময়ের প্রয়োজন, সেই সময়টা অনেক দীর্ঘ সময় লেগে যাবে। ফলে বিচারটাও কিন্তু ডিলেড একটা প্রসেসের মধ্যে ঢুকে পড়ছে। আর কতটা পুঙ্খানুপুঙ্খ হবে সেটাও নিশ্চয়ই প্রশ্নের একটা ব্যাপার, এত মানুষের ব্যাপার। সেটা বটেই। এখন হচ্ছে এই যে সাংবাদিকদের নামগুলো দেওয়া হচ্ছে, উনি কিন্তু ঢালাওভাবে, ওই ঢালাও শব্দটা তদন্তের ক্ষেত্রেও আসতে পারবে না। তিনি ঢালাওভাবে আসলে বলে দিতে পারবেন না যে এনাদেরকে দেওয়া হয়েছে কিন্তু এরা আসলে জড়িত নেই। তাকে এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের ব্যাপারে তদন্ত করে করে তার কমেন্টস থাকতে হবে হচ্ছে রিপোর্টে, যে এই কারণে ওনার নামটাকে আমি বাদ দিলাম যেহেতু ওনার এখানে কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। আমি অমুকের সাথে জিজ্ঞেস করেছি, মিস্টার এক্সকে আমি এক্সামিন করেছি, আমি অমুক প্লেসে গেছি, যাওয়ার পরে দেখেছি সিসিটিভি ফুটেজ চেক করেছি, সেখানে দেখলাম যে এই সাংবাদিকরা কোনোভাবে উপস্থিত ছিলেন না। প্রত্যেকের সংশ্লিষ্টতায় কিন্তু তাকে আলাদা আলাদা করে নোটগুলো নিতে হবে, আলাদা করে দেখতে হবে। ফলে এই যে শত শত মানুষের নাম দিয়ে মামলাগুলো হচ্ছে, এইগুলো তো মানে তদন্ত শেষ করাটা তো খুবই দুরূহ ব্যাপার হবে। এর সাথে একটা বিষয় একটু আমি আলাদা করে যুক্ত করতে চাই, যেটা সবাই বলছিলেন সেটার সাথেই, সেটা হলো যে এই যে 20 জনের নাম, 10 জনের নাম, বা খুব ফরম্যাটে হচ্ছে দেখবেন যে একটা মামলাতে যখন সাংবাদিকদের নামগুলো দেওয়া হলো, পরপর একই রকম সিকোয়েন্সে দেখবেন যে আরও 4টা থানাতে একই রকমের নামগুলো আসলো। এই যে কপি করার যে প্রবণতা, যে ওখান থেকে নামগুলো পেলাম, কপি করলাম, অনেকে হয়তো পুরো নামটাও জানেন না অধিকাংশ ক্ষেত্রে। এইখানে আছে হচ্ছে আপনার এই প্রফেশনাল, আবার নানা ধরনের ব্যক্তিগত বিরোধ, প্রফেশনাল বিরোধ, এই জায়গাগুলো সাংবাদিকরা অন্য যে কোনো প্রফেশনের মধ্যে প্রচণ্ড হচ্ছে বিভক্ত একটা পেশা গোষ্ঠী। সেটা আইনজীবীদের অবস্থা আরও খারাপ। তো এই বিভাজনের কারণেও কিন্তু একজন আরেকজনের নামগুলো কিন্তু ঠুকিয়ে দিচ্ছেন, নানাভাবে হয়রানির চেষ্টা করছেন। এইগুলো, এর মানসিকতাগুলো, সেটা ধরেন আওয়ামী লীগ আমল বলেন কিংবা তারও আগের আমল বলেন, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন নাই। আমরা আমাদের এই বিভাজিত পরিস্থিতিতে এই ধরনের সিচুয়েশনগুলো আসার পেছনে এটা একটা অন্যতম কারণ। নামগুলো ঢুকিয়ে দেওয়া, সাজেস্ট করে যে অমুককে একটু স্ট্রাইক করি। শেষের দিকে যেহেতু সমাধানটাই খুঁজি, সমাধান হচ্ছে আসলে আমাদের টোটাল এন্টায়ার ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে আসলে ঢেলে সাজানো দরকার। আমি শুধু আমাদের জন্য হয়তো খুবই উচ্চাভিলাষী একটা প্রকল্প হবে, তারপরও আমি একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে আপনি যদি ইংল্যান্ডের দিকে তাকান, সেখানে হচ্ছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস আছে। আপনি গিয়ে একটা মামলা করলেই সেটা কিন্তু সাথে সাথে কোর্টে পাঠিয়ে দেওয়া হয় না। তারা নিজেরা ওই ক্রাউন প্রসিকিউশন সার্ভিস প্রথমে বোঝার চেষ্টা করে, দেখে যে এই মামলাটা সাকসেসফুল হবে কি হবে না। কারণ যখনই আপনি আদালতে নিয়ে যাচ্ছেন, আদালতের সময় ব্যয় হচ্ছে, এগুলো সবই পাবলিক মানির এক্সপেন্ডিচারের প্রশ্ন। আর্থিক অপচয় হয় কিন্তু বড় রকমের আমাদের এই জুডিশিয়াল সিস্টেমের এই জটিলতাগুলোর কারণে। একটা প্রসেস যদি আমরা এখানে ইনবিল্ট তৈরি করতে পারি, যেটার মাধ্যমে মামলাগুলো হলেই সাথে সাথে কাউকে ধরে গ্রেপ্তার করলাম, ধরে সোজা চালান করে দিলাম এবং কোর্টের মধ্যে পাঠিয়ে দিলাম, এবার কোর্ট যা মন চায় করো গিয়ে,
ফলে প্রসিকিউশন টিম হচ্ছে খুবই ভঙ্গুর প্রসিকিউশন টিম। এই মুহূর্তে তো কোনো প্রসিকিউশন টিমই নেই, ফলে যে যার মতো করে উৎসাহী হয়ে প্রসিকিউশন নিজেকে মনে করে হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছেন কোর্টে। একজন ডিরেক্টরের নাট্য নির্মাতার জামিন শুনানি করতে গিয়ে আমাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। দেখি যে 3-4 লয়ার দাঁড়িয়ে গেছেন নিজেদেরকে প্রসিকিউশন টিম মনে করে, কিন্তু তাদের কোনো নিয়োগ নেই, কিছুই নেই, আইনের মধ্যেও কোনো সুযোগ নাই এভাবে মানে জাস্ট বাজারে আসলাম বক্তৃতা দিয়ে চলে গেলাম টাইপের কথা বলার। এখন কোর্টগুলোরও কোনো উপায় নেই, রাজনৈতিকভাবে নানান পরিচয়ের লোকজন এসে এইসব করছেন, ফলে টোটাল এনার্কি। কিন্তু এই জায়গাগুলোকে আপনার যদি শৃঙ্খলার মধ্যে আনতে হয় তাহলে আপনার এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে ঢেলে সাজানো খুব জরুরি। এটা হয়তো সময় লাগবে, কিন্তু শুরু করতে হবে এবং ইচ্ছাটা থাকা দরকার। একদম চমৎকার বললেন। মোস্তফা মামুন, আপনাকে দিয়ে শেষ করব, কি বলবেন এই সামগ্রিক ঘটনা নিয়ে, কোথায় কি দরকার? না, প্রথম হচ্ছে আমাদের সাংবাদিকতার জায়গা থেকে বলে, যেহেতু আইনের জায়গায় দাদা বলে ফেলেছেন যে এটা যে এনআরকি তৈরি করছে, অনেক রকম সন্দেহ তৈরি করছে, সময় নষ্ট হচ্ছে, 300-400 আসামি, মানে পুরো জিনিসটাকে, এবং এর মধ্যে যে আমার যেটা দুশ্চিন্তা যে সঠিক যে আমরা তো সবাই বিচার চাই এই ছাত্র হত্যার সঙ্গে যারা জড়িত, কিন্তু এরকম করার কারণে পুরো বিচার প্রক্রিয়াটা যে আপনি বললেন দীর্ঘস্থায়ী হবে। এই যে সবার ক্ষেত্রে যদি কমেন্ট করতে হয়, কমেন্ট করতেই তার কতদিন লাগবে, তারপরে শুরু হবে বিচারের প্রক্রিয়া। ইট উইল টেক লং টাইম, এবং আস্তে আস্তে জিনিসগুলো ফ্যাকাশে হতে থাকবে, প্রমাণগুলো তখন ধূসর হতে থাকবে। এটা হচ্ছে একটা আইনি দিক। আর আমাদের সাংবাদিকদের দিক থেকে যদি বলি, আমরা খুবই আশাবাদী ছিলাম যে নিশ্চয়ই 5ই আগস্টের যে পরিবর্তন, অভ্যুত্থান বা বিপ্লবের পর আসলে নতুন ধরনের জায়গা, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হয়েছেও। কিন্তু ওই যেটা হচ্ছে যে মানে মানুষ বদলাচ্ছে, ধরন বদলাচ্ছে না। আস্তে আস্তে আমরা সেই জায়গায় ঢুকে যাচ্ছি কিনা, বিশেষত এই মামলা এবং আরও সাংবাদিকদের ক্ষেত্রে আমরা দেখতে পাই কিছু পরিবর্তনের চেষ্টা, জোর করে কিছু জায়গা দখলের চেষ্টা, সুযোগ নেওয়ার চেষ্টা। এবং এটা মানতে হবে সবসময় যে সাংবাদিকরা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন, ফলে তাদের একটা মতামত থাকবে, সেই মতামত প্রকাশ হবে। মতামতের জন্য আমাদের প্রত্যেক কলামই থাকে মতামত। তো যদি আমরা এরকম করি, শুধু একটা রাজনৈতিক মতামতের জন্য যদি কাউকে দোষী করি, মতামত দেওয়ার জন্য, সেটা ক্রিমিনাল অফেন্সে করে এবং ক্রিমিনাল অফেন্স তাকে ফেস করতে হয়, তাহলে তো সবাই সেফ লাইনে হাঁটবে। তখন তো হচ্ছে আপনার করা লাগবে না, কাউকে ফোন করাতে হবে না, হুমকি দিতে হবে না, অটোমেটিক্যালি সবাই সেলফ সেন্সরশিপ এত বাড়বে যে আপনি ভিন্নমত কোনোভাবে প্রকাশিত হবে না। এবং ভিন্নমত প্রকাশ নেওয়ার যে প্রবলেম, সেটা কিন্তু আগের সরকার ফেস করেছে। ভিন্নমতকে তার দমন করে ফেলেছিল, কোনো অন্যমত সেই অর্থে মিডিয়া ছিল না। তার ফল কী হলো? ফল হলো এইভাবে এক্সপোজ হওয়া এবং এরকম ভয়ঙ্করভাবে আসলে তাদের সমাপ্তি, পরিণতি, পালিয়ে যেতে হলো। তো আমরা যদি এখনও সেই জায়গায় যাই, তাহলে তো এটার কাউন্টার এফেক্ট সমাজে এইদিকে যাবে। কারণ ভিন্নমতের চর্চা না হলে একটা সমাজ নষ্ট হয়। এবং আমাদের যে সাংবাদিকদের আমরা বলছি, কেন বলছি? কারণ তারা আসলে যে ভিন্নমত, সেইটাকে আসলে সমাজে প্রতিষ্ঠিত দেন না। তারা তাদের নিজেদের মতটা এত বড় করে বলেছেন, নিজেদের মিডিয়ায় এত প্রচার চালিয়েছেন। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফল কী হলো? ফলে যে অপরাধের কারণে সাংবাদিকরা ছোট হলো, একদিকে যে চাপের কারণে আমরা সাংবাদিকতা করতে পারলাম না, এখন যদি তারপর ওইটাই হয় এবং যে লোকটা সৎভাবে ওইসব সাংবাদিকতা করেছে, এখনও যদি সে এই সাফারটা করে, যে পেশায় যেমন আমরা পেশাগত সাংবাদিকতা করেছি, আমরা অনেক ফেস করেছি, এখন তো আমরা চাই সেটা না থাকুক। কিন্তু যদি সিচুয়েশনটা এরকম তৈরি হয়, সাইবার আইন প্রত্যাহার হচ্ছে, ডিজিটাল আইন খুবই ভালো, কিন্তু অ্যাটমসফিয়ার সিচুয়েশন এই জায়গাগুলো দিচ্ছে না। এবং আমার কাছে মনে হয় কি সরকারের এই বিষয়ে যথেষ্ট সদিচ্ছা আছে। সরকার আমরা যতগুলো যে দেখতে পাই তাদের নাই, কিন্তু অত্যুৎসাহী মানুষজন, বিভক্ত রাজনীতির সুবিধা নেওয়ার চেষ্টাকারীরা, একদল আগে সুবিধা নিয়েছে, আরেক দল এখন ওই যে বকেয়াটা তুলে নিতে চাচ্ছে। এই যে ইকুয়েশনে পড়ে এরকম মামলা এবং সব পুরো জিনিসটা এক ধরনের ঢালাও এবং ক্ষেত্র বিশেষে দীর্ঘায়িত, প্রলম্বিত এবং আস্তে আস্তে প্রহসনে পরিণত হয় কিনা, সেটা একটা এর অবসান ঘটুক, সেটাই আমাদের প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আজকে সময় দিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। সচেতন প্রতিটি মানুষের দাবি সত্য প্রকাশের জন্য স্বাধীন সাংবাদিকতা, পাশাপাশি সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্বশীলতার বিষয়টিও কিন্তু মানুষ গুরুত্ব দিয়ে থাকেন। আমাদের প্রত্যাশা, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কারো বিরুদ্ধেই যেন ঢালাও মামলা না হয়। হত্যা, অপহরণ, লুট সহ বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া আর কেউ যেন কোনো মামলায় না পড়েন, সে ব্যাপারে সজাগ থাকতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছে। আর সাংবাদিকদের বিরুদ্ধে ইতিমধ্যে দায়ের করা ঢালাও মামলার অভিযোগগুলো দ্রুততার সাথে তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে ঘটনার সাথে যুক্ত নন এমন ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দর্শক, বিদায় নিচ্ছে আজ। আবার দেখা হবে, আবার কথা হবে।